তুমি যা ভাবো সেটা কি সত্যিই তোমার নিজের চিন্তা, নাকি কেউ আগেই পাঠ্য বইয়ের মাধ্যমে তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে? আজ প্রমাণ পাবে, পাঠ্য বই মানেই জ্ঞান নয়, কখনো কখনো এগুলো হয়ে উঠতে পারে নিয়ন্ত্রণের হাতিয়ার। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। সাম্প্রতিককালে পৃথিবীতে অনেক বিষয় আছে যেগুলো কোনো ধর্মেই স্বীকৃতি নেই, অথচ সেই সব বিষয়গুলো দিব্যি চালু করা হয়েছে আর সবাই মেনেও নিয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? বলা হয় আমাদের ব্রেইন বা মস্তিষ্ককে ছোটবেলা থেকে ম্যানিপুলেট করা হয়। কারা করে? বলা হয় 13টা পরিবার আছে, তারাই এইসব করে। এখন প্রশ্ন হলো, স্কুলের এইসব সিলেবাস বা পাঠ্যক্রম বা বিষয় কারা তৈরি করে? ওই 13টা পরিবারের মধ্যে একটা হলো রকেফেলার ফ্যামিলি। তারা প্রাচীনকাল থেকে স্কুলে আমরা কি পড়াবো কি পড়বো তা ঠিক করে। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারো। এবার আসি মূল বিষয়। বিভিন্ন দেশে পাঠ্যক্রম তৈরি হয় কেন্দ্রীয়ভাবে নির্ধারিত নীতির ভিত্তিতে। ইতিহাসের ব্যাখ্যা, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা সবই থাকে সেই দেশের রাজনৈতিক বা সামাজিক অভিপ্রায় অনুযায়ী। যেটা বলা হয় সেটাই আমরা সত্য ধরে নিই, কিন্তু যেটা বলা হয় না সেটাকে মিথ্যে ধরে নিই। উদাহরণস্বরূপ বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে মার্কিন বইতে একরকম লেখা আছে, জার্মান বইতে আর এক রকম লেখা আছে, আর জাপানি পাঠ্য বইতে আরও অন্য রকম লেখা আছে। আর এইসবের পেছনে কোন কোন সংস্থা আছে এবার জেনে নিই। ইউনেস্কো, আইপিসিসি, নাসা, হু, ওয়ার্ল্ড ব্যাংক, এইসব আন্তর্জাতিক সংস্থাগুলো কোন কোন বিষয়ের উপর পাঠ্যক্রম বা তথ্য কাঠামোতে প্রভাব ফেলে সেটা এক নজরে বুঝে নেওয়া যায়। ইউনেস্কো বলে কিভাবে গ্লোবাল সিটিজেন হতে হবে। হু বলে কোন কোন স্বাস্থ্য নীতি মানবে। নাসা বলে দেয় মহাকাশ আর জলবায়ুর তথ্য। আইপিসিসি জানায় কার্বন কোথা থেকে বাড়ছে। ওয়ার্ল্ড ব্যাংক তো বলেই দেয় তোমার শিক্ষা ব্যবস্থায় কী কী যোগ করতে হবে। যাই হোক, প্রথমে আসে ইউনেস্কোর বিষয়। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এদের মূল বিষয় হলো শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, টেকসই উন্নয়ন, বিশ্ব ঐতিহ্য ও সংস্করণ। পাঠ্যক্রমে এদের প্রভাব: শিক্ষার মান ও গুণগত কাঠামো তৈরি করে এরা বিশ্বে গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন জিসিইডি চালু করেছে। এরা শান্তি, মানবাধিকার, জলবায়ু সচেতনতা এইসব বিষয়ে গাইডলাইন দেয়। এরা বিভিন্ন দেশে পাঠ্য বই রিভিউ ও সংস্কার করতে সহায়তা করে। এবার আসি আইপিসিসির কথায়। আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। নাম শুনেই বোঝা যাচ্ছে মূল বিষয় হলো জলবায়ু পরিবর্তন, আর তাছাড়া তার সাথে আছে বৈজ্ঞানিক প্রতিবেদন, কার্বন নির্গমন ও প্রভাব বিষয়ে নীতি তৈরি করা। পাঠ্যক্রমের উপর এদের প্রভাব: পরিবেশ বিজ্ঞান ও ভূগোলের অংশে জলবায়ু পরিবর্তন বিষয়ক তথ্য, বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত ও অনুমান, ক্লাইমেট প্রজেকশনস, ন্যাশনাল ক্যারিকুলামে জলবায়ু বিষয়ে নতুন টপিক যোগ করতে সাহায্য করে। এবার আসি নাসার কথায়। আমরা সবাই নাসার নাম শুনেছি, যার ফুল ফর্ম হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এদের মূল বিষয় হলো মহাকাশ গবেষণা, পৃথিবীর উপগ্রহ চিত্র, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ ও স্টেম শিক্ষা। পাঠ্যক্রমে এদের প্রভাব কী আছে? বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ স্টেম শিক্ষায় বড় ভূমিকা নেয়। পৃথিবী ও মহাকাশ নিয়ে পাঠ্যক্রমে ব্যবহারযোগ্য কন্টেন্ট তৈরি করে। প্রায় সব দেশের বিজ্ঞান বই নাসার ডেটা অনুসরণ করে। তাহলে বুঝতেই পারছেন নাসার কতটা প্রভাব আছে আমাদের পাঠ্যপুস্তকের উপর। এবার আসি হুর বিষয়। হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এদের মূল বিষয় হল জনস্বাস্থ্য, রোগ প্রতিরোধ, ভ্যাকসিন ও স্বাস্থ্যনীতি এবং মানসিক স্বাস্থ্য। পাঠ্যক্রমের উপর এদের প্রভাব: স্বাস্থ্যবিজ্ঞান ও জীবনবিজ্ঞান বইয়ে হু এর গাইডলাইন ব্যবহৃত হয়। স্বাস্থ্য, শিক্ষা, মানসিক স্বাস্থ্য, স্যানিটেশন ইত্যাদি বিষয়ে কন্টেন্ট দেয় এরা। এবার আসি ওয়ার্ল্ড ব্যাংক। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক মানে শুধুমাত্র অর্থ লেনদেনের বিষয় না, আমাদের পাঠ্যক্রমের বা আমাদের পাঠ্যপুস্তকে এদের অবদান আছে। কি সেই অবদান? সেটা বিখ্যাত হোক কুখ্যাত হোক, সেই বিষয় নেই। মূল বিষয়গুলো অর্থনীতি ও উন্নয়ন, শিক্ষা ও দারিদ্র্য দূরীকরণ, ইনফ্রাস্ট্রাকচার ও দক্ষতা উন্নয়ন। পাঠ্যক্রমের উপরে এদের কী প্রভাব আছে? শিক্ষা খাতে বিনিয়োগকারী সংস্থা হিসাবে পাঠ্যক্রম উন্নয়নে সহায়তা করে বা বাধ্য করে। তারা কারিকুলাম সংস্কার প্রকল্পে অর্থ দেয়, যেমন স্কিলস ফর 21st সেঞ্চুরি বা লাইফ স্কিল এডুকেশন প্রোগ্রামের ভূমিকা নেয়। আসুন এবার জেনে নিই পাঠ্য বইয়ের পেছনে কারা বা এই 5 আন্তর্জাতিক সংস্থাকে কারা অর্থ দিয়ে পরিচালনা করে। প্রথমে আছে ইউনেস্কোর কথা। কে ফান্ড করে? জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। এর বড় অর্থদাতা কারা? যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, চীন প্রভৃতি দেশ। আর আছে কিছু প্রাইভেট ফাউন্ডেশন, যেমন বিল ও মেলিন্ডা
গেটস ফাউন্ডেশন, এরা কতটা নিরপেক্ষ? এই সংস্থার উপরে সদস্য রাষ্ট্রদের রাজনৈতিক প্রভাব পড়ে, অর্থাৎ পাঠ্যপুস্তকে এদের প্রভাব আছে। যেমন ধরুন 2017 সালে যুক্তরাষ্ট্র ইউনেস্কো থেকে বের হয়ে যায় ইসরায়েলি বিরোধী পক্ষপাত অভিযোগে। অনেক সময় সংস্কৃতি সংস্করণে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে এদের বিরুদ্ধে। এরপরে আসি আইপিসিসির বিষয়ে। আইপিসিসিতে কে বা কারা ফান্ড করে? ইউএন এবং সদস্য রাষ্ট্রের সরকার। বৈজ্ঞানিক গবেষণার জন্য অনুদান দেয় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। এরা কতটা নিরপেক্ষ? আইপিসিসি নিজে গবেষণা করে না, বিশ্বের স্বতন্ত্র বিজ্ঞানীদের রিভিউ প্রকাশ করে। তবু কিছু ক্ষেত্রে অভিযোগ আছে, উন্নত দেশগুলোর চাপে এই সংস্থা ধীরে পদক্ষেপ নেয়। উন্নয়ন দেশের দৃষ্টিভঙ্গি কম প্রতিকূল। আচ্ছা, এবার জেনে নিন নাসাকে কে ফান্ড করে। যুক্তরাষ্ট্রের সরকার। যুক্তরাষ্ট্রের সরকার মূলত কংগ্রেস বাজেট অনুমোদন করে। প্রাইভেট পার্টনারশিপও আছে, যেমন স্পেস এক্স, বোয়িং, এসব কোম্পানিগুলো। এরা কতটা নিরপেক্ষ? গবেষণা সাধারণত নিরপেক্ষ, তবে ফোকাস নির্ধারণে যুক্তরাষ্ট্র সরকারের কৌশলগত আগ্রহ প্রভাব ফেলে। যেমন চাঁদে যাওয়ার মিশন, মিলিটারি প্রযুক্তি ইত্যাদি আগে প্রায় অগ্রাধিকার পায়। হু হু সংস্থাকে কে ফান্ড করে? সদস্য দেশ চাঁদার মাধ্যমে হু সংস্থাকে ফান্ড করে। বড় দাদা গোষ্ঠী কারা? বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইউকে, ইইউ। এরা কতটা নিরপেক্ষ? করোনা মহামারীতে হুইয়ের ভূমিকা নিয়ে বিতর্ক হয়েছে। দাদার চাপ থাকলে অগ্রাধিকারে প্রভাব পড়তে পারে, যে রোগ বেশি গুরুত্ব পায় বা কোন ওষুধ নিয়ে গবেষণা হয়। এবার আসি ওয়ার্ল্ড ব্যাংকের বিষয়ে। কে ফান্ড করে? মূলত উন্নত দেশ যারা শেয়ার হোল্ডার, ইউএসএ সর্বোচ্চ ভেটিং পাওয়ার রাখে। এছাড়া ইন্টারন্যাশনাল বন্ডস বিক্রি করে পুঁজি জোগাড় করে। এরা কতটা নিরপেক্ষ? উন্নয়নশীল দেশগুলো ওয়ার্ল্ড ব্যাংকের শর্তযুক্ত ঋণ নেওয়ার সময় অনেক সময় বাধ্য হয় পাঠ্যক্রম শিক্ষানীতিতে পরিবর্তন আনতে, যেমন প্রাইভেটাইজেশন বা স্কিল বেসড কারিকুলাম চাপিয়ে দেয়। এক কথায় বলা যায়, যার কাছে আছে টাকা তার তথ্য বেছে নেওয়ার ক্ষমতা বেশি, আর সেই তথ্যই ঢুকে পড়ে আমাদের পাঠ্য বইতে। তাহলে আমরা কি সত্যি স্বাধীনভাবে চিন্তা করি, নাকি ছোটবেলা থেকে আমাদের চিন্তার কাঠামো তৈরির জন্য পাঠ্যক্রমেই ছিল মূল অস্ত্র? তুমি যদি মনে করো শিক্ষা ব্যবস্থার নতুন দৃষ্টিভঙ্গি দরকার, তাহলে কমেন্টে জানাও। আশা করি আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে আমরা যেটা শিখছি, জানছি, পড়ছি, জ্ঞান অর্জন